ভারতের গণতন্ত্র কি সত্যিই আজ এক অদৃশ্য অন্ধকার টানেলের ভেতর ঢুকে গেছে? পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি শুরু হয়ে গেছে এমন এক বিস্ফোরণ যার অভিঘাত কাঁপিয়ে দিতে পারে দিল্লির ক্ষমতার মসনদ পর্যন্ত? নাকি পুরো ঘটনাটায় বিরোধীদের তৈরি এক রাজনৈতিক ন্যারেটিভ? কারণ ভোটের ফল ঘোষণার পর থেকে পশ্চিমবঙ্গ যেন আর শুধু একটি রাজ্য নেই। রাস্তায় রাস্তায় উত্তেজনা, রাজনৈতিক পাল্টা অভিযোগ, আদালতের সম্ভাব্য লড়াই, সংখ্যালঘুদের আতঙ্ক আর দিল্লি বনাম কালীঘাটের সরাসরি স্নায়ুযুদ্ধ, সব মিলিয়ে বাংলার পরিস্থিতি এখন একদম অগ্নিগর্ভ। ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি বিস্ফোরক টুইট যেন এই আগুনে আরও এক ড্রাম পেট্রোল ঢেলে দিয়েছে। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন, আসাম ও পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটে কারচুপি করা হয়েছে। শুধু তাই নয়, তার ভাষায় বাংলায় 100টিরও বেশি আসন ডাকাতি করা হয়েছে। আর এই অভিযোগের তীর সোজা গিয়ে লেগেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দিকে। মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র এবং লোকসভা নির্বাচনের পর এবার বাংলাতেও একই ধরনের নির্বাচনী ম্যানিপুলেশন হয়েছে বলে দাবি বিরোধী শিবিরের। ফলে এখন প্রশ্ন একটাই, এটা কি শুধুই নির্বাচন পরবর্তী রাজনৈতিক নাটক, নাকি ভারতের গণতন্ত্রের ভিত কাঁপিয়ে দেয়া এক সাংবিধানিক সংকটের শুরু? একদিকে দিল্লিতে বিজেপির বিজয় উল্লাস, অন্যদিকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর অবস্থান। চারদিকে যখন আলোচনা তিনি কি পদত্যাগ করবেন, ঠিক তখনই মমতার কণ্ঠে শোনা গেল এক বিস্ফোরক বার্তা, আমি কেন পদত্যাগ করব, আমরা তো হারিনি। এই একটি বাক্যই বদলে দিয়েছে পুরো রাজনৈতিক সমীকরণ। কারণ ভারতের ইতিহাসে আগে কখনো এমন পরিস্থিতি তৈরি হয়নি যেখানে একটি বিদায়ী সরকার সংখ্যাগরিষ্ঠতা হারানোর অভিযোগের মাঝেও সরাসরি ফলাফল নিয়ে প্রশ্ন তুলে ক্ষমতায় ছাড়তে অস্বীকৃতি জানান। কারণ ভারতের ইতিহাসে আগে কখনো এমন পরিস্থিতি তৈরি হয়নি যেখানে একটি বিদায়ী সরকার সংখ্যাগরিষ্ঠতা হারানোর অভিযোগের মাঝেও সরাসরি ফলাফল নিয়ে প্রশ্ন তুলে ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানায়। আজ 6 মে, আইন অনুযায়ী আজ রাতে শেষ হচ্ছে পশ্চিমবঙ্গের বিদায়ী মন্ত্রিসভার মেয়াদ। অর্থাৎ সংবিধান অনুযায়ী নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা। সাধারণ নিয়ম হলো, রাজ্যপাল বিধানসভায় কোন দলের কতজন বিধায়ক আছে সেই সংখ্যার ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। এরপর শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। ভারতের সংবিধানের 164 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একজন মুখ্যমন্ত্রী রাজ্যপালের সন্তুষ্টি সাপেক্ষে পদে বহাল থাকেন। তবে এই সন্তুষ্টি ব্যক্তিগত পছন্দ নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি নির্ভর করে কে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার সমর্থন পাচ্ছেন তার উপর। অর্থাৎ যার হাতে ম্যাজিক ফিগার, তাকেই সরকার গঠনের সুযোগ দিতে হবে। কিন্তু এখানেই তৈরি হয়েছে বড় প্রশ্ন, যদি তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কোন আইনের ভিত্তিতে এখনো চেয়ার ছাড়ছেন না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে আসছে মমতার অতীত রাজনৈতিক অভিজ্ঞতা। 2011 সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার সময় তিনি নিজে বিধানসভা নির্বাচন করেননি, পরে উপনির্বাচনে জিতে আসতে হয়েছিল। আবার 2021 সালে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পরও তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং পরে ভবানীপুর থেকে জিতে বিধায়ক হয়েছিলেন। অর্থাৎ সাংবিধানিক ফাঁকফোকর, আইনি সময়সীমা এবং রাজনৈতিক কৌশল সবই তার জানা। কিন্তু এবারের পরিস্থিতি আলাদা, কারণ এবার অভিযোগ সরাসরি নির্বাচনী ফল নিয়েই। বিশ্লেষকদের একটি অংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সময় কিনতে চাইছেন। তার লক্ষ্য শুধু রাজভবন নয়, বরং আদালত। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যদি তিনি প্রমাণসহ দেখাতে পারেন যে ইভিএমে কারচুপি হয়েছে বা নির্বাচন কমিশনের সহায়তায় ফল বদলে দেওয়া হয়েছে, তাহলে আদালত পুরো নির্বাচন প্রক্রিয়া স্থগিত পর্যন্ত করতে পারে। যদিও এই দাবির পক্ষে এখনো আদালতে কোনো চূড়ান্ত রায় আসেনি, তবুও রাজনৈতিক অঙ্গনে এই সম্ভাবনাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। কারণ যদি আদালত পুনর্নির্বাচনের নির্দেশ দেয় তাহলে সেটি হবে ভারতের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি। বিজেপির বিজয় তখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে, আর বিরোধীরা দাবি করবে তাদের অভিযোগই সত্য ছিল। এদিকে রাজ্যের পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। ফলাফল প্রকাশের পর থেকে বিভিন্ন জায়গা থেকে সহিংসতার খবর আসছে। রাজনৈতিক সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ, দলীয় অফিসে হামলা, সব মিলিয়ে বাংলার অনেক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে, বিজেপির কর্মীরা বিজয় মিছিলের আড়ালে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে ভয়ভীতি সৃষ্টি করছে। অন্যদিকে বিজেপির দাবি তাদের কর্মীরাই হামলার শিকার হচ্ছেন।
অর্থাৎ রাজ্যের রাজনৈতিক ময়দান এখন অভিযোগ আর পাল্টা অভিযোগে সম্পূর্ণ বিভক্ত। সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ভেতরে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। কারণ বহুদিন ধরেই এনআরসি, নাগরিকত্ব আইন এবং ডিটেনশন ক্যাম্প নিয়ে ভারতের রাজনীতিতে বড় বিতর্ক চলছে। ফলে ক্ষমতার পালাবদল হলেও পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানেন তার সবচেয়ে বড় শক্তি হলো বাংলার সংখ্যালঘু ভোট ব্যাংক। আর সেই কারণে তিনি এখন পিছু হটার বদলে সংঘর্ষের পথ বেছে নিয়েছেন। তিনি বুঝতে পারছেন, একবার যদি ক্ষমতার কেন্দ্র পুরোপুরি হাতছাড়া হয়ে যায় তাহলে শুধু রাজনৈতিক পরাজয় নয়, দলের সাংগঠনিক ভিতও বড় ধাক্কা খেতে পারে। তাই একদিকে তিনি দলের নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকতে বলছেন, অন্যদিকে বিরোধী জোটের নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। রাহুল গান্ধীর টুইট সেই বৃহত্তর বিরোধী ঐক্যেরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে। এখন এই লড়াই আর শুধু তৃণমূল বনাম বিজেপির মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে দিল্লির ক্ষমতা কেন্দ্র বনাম আঞ্চলিক প্রতিরোধের এক বৃহৎ সংঘাতে। দিল্লিতে বসে বিজেপি হয়তো ভেবেছিল পশ্চিমবঙ্গ জয়ের পর শুভেন্দু অধিকারীকে সামনে এনে খুব দ্রুত নতুন সরকার গঠন করা যাবে, কিন্তু মমতার এই অনমনীয় অবস্থান পুরো সমীকরণ বদলে দিয়েছে। কারণ তিনি শুধু রাজনৈতিক লড়াই করছেন না, তিনি লড়াইটিকে সাংবিধানিক সংকটে রূপ দিয়েছেন। আর এখানেই পরিস্থিতি হয়ে উঠেছে আরও বিপজ্জনক। এখন সবার নজর এক জায়গায়, রাজভবন। রাজ্যপাল কি আজ রাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করার পথে হাঁটবেন, নাকি আদালত থেকে কোনো স্থগিতাদেশ এসে পুরো প্রক্রিয়ায় থামিয়ে দেবে? রাষ্ট্রপতি শাসনের সুপারিশ কি আসতে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে রাজনৈতিক সমঝোতা হবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা, কিন্তু একটি বিষয় পরিষ্কার, পশ্চিমবঙ্গের রাজনীতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখান থেকে যে কোনো সিদ্ধান্ত ভারতের জাতীয় রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। একদিকে দিল্লির ক্ষমতা, অন্যদিকে কালীঘাটের প্রতিরোধ, একদিকে সাংবিধানিক নিয়মের দাবি, অন্যদিকে ভোট কারচুপির অভিযোগ, একদিকে সরকার গঠনের প্রস্তুতি, অন্যদিকে আদালতের সম্ভাব্য যুদ্ধ। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ আজ যেন এক রাজনৈতিক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। আর রাত যত গভীর হচ্ছে ততই বাড়ছে উত্তেজনা, কারণ আগামী কয়েক ঘন্টায় যা ঘটবে তা শুধু বাংলার ভবিষ্যৎ নয়, ভারতের গণতন্ত্র নিয়েও নতুন প্রশ্ন তুলে দিতে পারে। এখন পুরো দেশ তাকিয়ে আছে কলকাতার দিকে, কারণ ইতিহাসের অনেক বড় রাজনৈতিক বিস্ফোরণ শুরু হয়েছে ঠিক এমন অস্থির রাত থেকেই। দর্শক, এই পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? এটি কি সত্যিই গণতন্ত্র রক্ষার লড়াই, নাকি শুধুই রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার শেষ চেষ্টা? আপনার মতামত জানাতে ভুলবেন না মন্তব্যের ঘরে। আর এমন গভীর রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। জিরো টিভিতে আপনার ব্র্যান্ডের শক্তিশালী প্রচারের জন্য এক্ষুনি স্ক্রিনে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। কানিজ ফাতেমা সোমা, জিরো টিভি।